নমস্কার, আমি সুস্মিতা। আন্দামান ঘোরার আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে যেদিনের ব্লগটা শেয়ার করছি, এদিন আমাদের হ্যাভলক যাওয়ার পালা। তাই আমরা সকাল 6টার সময় উঠে হ্যাভলকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এই জেটিতে ভিডিওগ্রাফি করা অ্যালাউ না বলে খুব বেশি ভিডিও করতে পারিনি, কিন্তু এখানে নিয়মগুলো অনেকটা ওই এয়ারপোর্টের মতন। ব্যাগ চেকিং হয়েছে, তারপর আমাদের লাগেজগুলো ওনাদের দিয়ে দিতে হয়েছে, ওনারা ক্রুজে তুলে দিয়েছে, আর আমাদের অন্য আরেকটা গেট দিয়ে ক্রুজে ঢুকতে হয়েছে। তো ক্রুজের রয়্যাল ক্লাসটা আমরা নিয়েছিলাম, যেটার ভাড়া 1900 টাকা পড়েছিল, আর চারিদিকে উইন্ডো করা আছে, আর এটা ফার্স্ট ফ্লোরে মানে ওপরে উঠতে হয়েছিল আমাদের। এছাড়া টিভি স্ক্রিন রাখা আছে, ওখানে বেশ ভালোই গান চলছিল, তো সেইগুলোই শুনতে শুনতে আমরা যাচ্ছিলাম। তো জার্নিটা মোটামুটি হ্যাভলক যেতে ওই 1 থেকে 1.5 ঘন্টার মতন লেগেছিল সময়। আর ভোরবেলা বেরিয়ে আসার জন্য হোটেলে আমাদের ব্রেকফাস্ট করতে পারিনি, তাই ওনারা প্যাক করে দিয়েছিল পুরোটাই। বাইরের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তারপর পৌঁছে গেছিলাম হ্যাভলক আইল্যান্ডে। এখানে জলটা এত নীল আর স্বচ্ছ যে একদম চোখ ফেরানোই যাচ্ছিল না। তো আমরা বেশ কিছু ফটো তুললাম, ফটো তুলে লাগেজ নিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে আমরা ছিলাম ডলফিন রিসর্টে, যেটা অ্যানিডকো মানে আন্দামান গভর্নমেন্টের আন্ডারে পড়ে। এখানে প্রচুর ছোট ছোট কটেজ করা আছে এবং খুব ভালো ফেসিলিটি। আমরা যে রুমটা ছিলাম সি ফেসিং ছিল আর বিশাল বড় ছিল। তো ঢুকে সামনেই একটা করিডোর করা আছে, আর তারপর রাইট সাইডে বেডরুম, বড় বড় উইন্ডো করা আছে যেখান থেকে সি ভিউ দেখা যায়। আর টিভি দেওয়া আছে, একটা টি টেবিল, সিটিং, ড্রেসিং টেবিল, যা যা এসি রুমে যা যা দরকার হয় সব কিছুই দেওয়া আছে। আর খুব ভালো উইন্ডো দিয়ে এত সুন্দর ভিউ, আর প্রপার্টিটা এত ওয়েল মেনটেন্ড, একদম গাছগুলো দেখুন কি সুন্দর। তো হোটেলে ব্যাগ রেখে আমরা ভাবলাম একটু প্রপার্টিটাই ঘুরে দেখি, তার কিছু ফটোশ্যুটও করে নিই। তাই চললাম ওই সমুদ্রের ধারে যাওয়ার জন্য। তো এই প্রপার্টিটার একটা বেস্ট পার্ট হলো এদের একটা বিচ আছে, প্রাইভেট বিচ, আর গোবিন্দনগর এরিয়ার মধ্যে এটা পড়ে। তো খুব সুন্দর, অনেকটা কয়েক কিলোমিটার বোধহয় ধরে এখানে সি বিচটা রয়েছে। আর এনাদের এখানে খাওয়া দাওয়াও খুব ভালো ছিল। এটা গভর্নমেন্ট প্রপার্টি বলে অনেক ট্যুর এজেন্সি বুক করতে চায় না, তো আপনারা যখন আসবেন ওনাদের অরিজিনাল ওয়েবসাইট আছে, ওখানেই সমস্ত কিভাবে বুক করতে হয় দেওয়া আছে, ওখান থেকে বুক করতে পারেন। আমরা যে প্যাকেজের সাথে এসেছিলাম তার মধ্যে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড ছিল। তো দুবেলাই এনারা পুরো বুফে ব্রেকফাস্ট এবং বুফে ডিনার ছিল, এবং খাবারগুলো খুব ভালো ছিল। এইখানে জলে নেমে কিছুক্ষণ সময় কাটাতে কাটাতে, কিছু ফটো তুলতে তুলতে, আর এই প্রপার্টিটা ঘুরতে ঘুরতেই দেখলাম কয়েক ঘন্টা কেটে গেল। ভিডিওটা এডিট করার সময় যখন এই জায়গাগুলো দেখছি মনে হচ্ছে ইস, আবার যদি যেতে পারি এই জায়গাটাতে। খুব মন খারাপ হচ্ছিল, এত সুন্দর জায়গা, রাস্তা, সমুদ্রের জল। এখানে প্রতিটা বিচেই আমি দেখলাম বেশ কিছু ভাঙা গাছের ডাল, গুড়ি এগুলো রয়েছে, যেগুলো তারা বললেন যে ওই সুনামির সময় প্রচুর গাছ ভেঙে গেছিল এবং প্রচুর ধ্বংস হয়েছিল, তো তারই কিছু চিহ্ন এখানে রয়ে গেছে। সত্যি এই জায়গাটা বসে থাকলে দেখুন কিভাবে যে সময় কেটে যাবে। রোদ থাকলেও গাছগুলো এত সুন্দরভাবে রয়েছে যে পুরো জায়গাটাকে শেড করে রেখেছে। এরপর লাঞ্চ করে আমরা রওনা দিলাম কালাপাত্থার বিচ আর রাধানগর বিচের উদ্দেশ্যে। তো রাধানগর বিচে গিয়ে আমরা বেশ কিছু ফটোশ্যুট করিয়েছি ওদের ওখানকার প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে, তো তাই খুব বেশি ফটো ভিডিও তোলা হয়নি। তো এই সানসেটেরই কিছু একটা ভিডিও ক্লিপ তোলা হয়েছিল, এটাই শেয়ার করলাম আপনাদের সাথে। এখানের সানসেটটা দেখুন এত সুন্দর লাগছিল। তো ওনারা বললেন শীতকালে আরও বেশি ভালো লাগে, কারণ সূর্যটা একদম সি হরাইজন যেটা আছে ওইখান দিয়ে সানসেটটা হয়। এখন যেহেতু আমরা এপ্রিল মাসে গেছিলাম, তো দেখুন সানটা জঙ্গলের ওই পিছন দিকটা দিয়ে সানসেট হচ্ছে, তো ওই সময় নাকি আরও সুন্দর লাগে শীতকালে। রাধানগর বিচটার একদিকে ঘন জঙ্গল, আর তারপরেই হোয়াইট স্যান্ড, আর তারপর নীল জল। তো তিনটে কালার কম্বিনেশন নিয়ে এত ভালো দেখতে। আর এটা এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট বিচ। তো এখানে আমরা কিছুক্ষণ জলে নেমেও কাটিয়েছি, আর এছাড়া ডাব খেয়েছি, আর টুকটাক কিছু খাবার খেয়ে রওনা দিয়েছিলাম ঘরে যাওয়ার উদ্দেশ্যে। পরের দিন আমাদের সকাল সকাল অনেকগুলো ওয়াটার অ্যাক্টিভিটিস ছিল। তো ভোর 6টার সময় আবার বেরিয়ে পড়েছিলাম স্কুবা ডাইভিংয়ের জন্য। তো স্কুবা ডাইভিংয়ের জন্য হোটেল থেকেই আমাদের একটা গাড়ি করে নিয়ে গেছিলো। তো এখানে এসেই একটা ফর্ম ফিল আপ করতে হয় এবং পেমেন্টও পুরোটা করতে হয়। আর এছাড়া তারপর ওনারা কস্টিউম দিলেন যে স্কুবার জন্য, এবং তারপর এইখানটাতেই আমাদের কিছুক্ষণ ট্রেনিং দিয়েছিল। তো স্কুবাটা আপনারা যদি আগে থেকে বুক করেন তাহলে একটা ভালো সুবিধা হলো এখানে পিক আপ ড্রপের সার্ভিসটা স্কুবার থেকেই প্রোভাইড করা হয়।
তো স্কুবার জন্য প্রায় আমাদের 5,500 টাকা মতো পার হেড খরচ পড়েছে। তো এই জায়গাটাতেই দেখুন এই সবাইকে গ্রুপ করে ট্রেনিং দিচ্ছে। এইখানে ট্রেনিং হয়ে যাওয়ার পর বোটে করে আমাদের ডিপ সিতে নিয়ে যাওয়া হবে, যেখানে গিয়ে মেন যে স্কুবা অ্যাক্টিভিটিসটা হবে। এখানে ওনারা ব্রিদিং কিভাবে করতে হবে সেই টেকনিকটা দেখায়, এবং এছাড়া হ্যান্ড জেস্চার, যে কোনো অসুবিধা হলে কি ইশারা করতে হবে বা উপরে যাওয়ার জন্য, সেগুলো কিছু শিখিয়ে দিয়েছিল। তারপর এই বোটে করে ডিপ সিতে নিয়ে গিয়ে আরও বেশ কিছু কস্টিউম এবং যেগুলো পরতে হয় পরিয়ে একজন ড্রাইভার নিয়ে গিয়েছিল আমাদেরকে মাঝ সমুদ্রে, এবং তিনি পুরো টাইমের সাথে ছিলেন এবং নিচে নিয়ে গিয়ে দেখানো এবং সমস্ত কিছু তিনিই করছিলেন। আমাদেরকে শুধু নিজেদের শ্বাসটাকে কন্ট্রোল করে রাখতে হয়েছিল, যে কিভাবে ব্রিদিং করব এবং বাকিটা। যে গগলসটা ওরা দিয়েছিল, এমনি যদি আপনার চোখে পাওয়ার না থাকে তো নর্মাল যে গগলস দিয়েছিল, এবং যাদের চোখের পাওয়ার আছে, যেহেতু এটা করার সময় চশমা পরা যাবে না, তো পাওয়ার অ্যাডজাস্টেড গগলসও রয়েছে, তো সেগুলো ম্যাগনিফাইং গ্লাস টাইপের। তো ওই ধরনের গগলসও কিন্তু যাদের চোখে পাওয়ার আছে তাদেরকে প্রোভাইড করা হয়েছিল, যাতে জলের নিচে গিয়ে তাদের দেখার কোনো সমস্যা না হয়। এরপর ওনারা আমাদেরকে সমুদ্রে নিয়ে গেল এবং এইভাবেই ধরে আমাদেরকে নিয়ে যাচ্ছিল, আমাদেরকে কিচ্ছু করতে হয়নি, ওনারাই সমস্ত কিছু নিয়ে যাচ্ছিল। প্রায় এখানকার যে জলের গভীরতা ওই 12 থেকে 14 মিটার মতন জলের গভীরতা ছিল, ওনারা যা বললেন আমাদেরকে। তো তার মধ্যেই করেছিল এবং এটা পুরোপুরিভাবে সেফ। যদিও কোনো হেলথ কন্ডিশন যেরকম হাই ব্লাড প্রেশার বা হার্টের সমস্যা, শ্বাসের সমস্যা কিছু থাকলে বা প্রেগনেন্সির সময় এগুলো অ্যাক্টিভিটিসগুলো বারণ থাকে করা। এছাড়া ওরা নিচে নিয়ে গিয়ে এরকমভাবে বিভিন্ন রকমের মাছ দেখিয়েছিল, আর ওই ফাইন্ডিং নিমোতে যে ফিশটা, ক্লাউন ফিশটা ছিল, সেইগুলো দেখিয়েছিল, এবং মোটামুটি প্রায় আধ ঘন্টা মতন আমাদের ওই জলের নিচে এই অ্যাক্টিভিটিসটা করিয়েছিল, এবং তারপর ধীরে ধীরে ওনারা উপরে নিয়ে গেছিলো। কথা তো কিছু বলা যায় না জলের নিচে, তো ওনারা একটা ওই স্টিক দিয়ে দিয়ে দেখাচ্ছিল যে এই জিনিসগুলো দেখার মতো আছে, বা কোনটা দেখবো কি কোনটা দেখবো না, কোন ফিশটা, কথা কিছু বলা যাবে না এবং শোনাও যাবে না। এছাড়া আমাদের সাথে একজন ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফারও ছিলেন, যিনি নেমেছিলেন, যিনি রেকর্ডিং করছিলেন। পুরো অ্যাক্টিভিটিটা কমপ্লিট করার পর ওনারা সাথে সাথেই ফোনের মধ্যে এই ভিডিওগুলো, ফটোগুলো ইমিডিয়েট ট্রান্সফার করে দিয়েছিলেন। এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, ওনারাও যেটা আমাদের বলেছিলেন যে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে। অ্যান্ড্রয়েড ফোন থাকলে ওনাদের এই ডেটা ট্রান্সফারটা খুব ইজি হয়, এবং যাদের আইফোন আছেন তাদেরকে ইমেল আইডি দিয়ে দিতে হয়েছিল, তো ওনারা এই ভিডিও ফটোগুলো ইমেল করে পাঠিয়ে দিয়েছিলেন, তো সেটা একটু সময় সাপেক্ষ ছিল। এরপর আমাদের বোটে করে আবার সরে নিয়ে যাওয়া হয় এবং ওনারাই গাড়ি করে আবার আমাদের হোটেলে ড্রপ করে দিয়েছিল। তো ওই 8টা সাড়ে 8টার সময় আমরা হোটেলে ঢুকে ব্রেকফাস্ট করে আবার রওনা দিয়েছিলাম এলিফ্যান্ট বিচে যাওয়ার জন্য। এবং এই জায়গাটা থেকেই কিন্তু এই এলিফ্যান্ট বিচের ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো টিকিট করতে হয়, এবং বোটের টিকিটও এখান থেকেই পাওয়া যায়। তো এখান থেকে টিকিট করে আমরা বোটে উঠলাম। তো 10 জন হলে তারপরেই বোট ছাড়ে, তো এক একটা বোটে 10 জন করে নিয়ে আমাদের এলিফ্যান্ট বিচে নামিয়ে দিল। তো এখানে আমাদের ওই বোটের টিকিটের সাথেই যেটা ছিল কমপ্লিমেন্টারি স্নর্কলিং, তো ফার্স্টে আমরা ওটাই করেছিলাম। তো প্রথমে আমরা ব্যাগ, ফোন সমস্ত কিছু একটা লকারের ব্যবস্থা আছে, ওই লকারে রেখেছি। লকারে রেখে তারপর আমরা স্নর্কলিংয়ের জন্য যাই। কমপ্লিমেন্টারি স্নর্কলিং করার পরে আমরা ঠিক করলাম যে আমরা ডিপ সি স্নর্কলিং যেটা আছে তো ওইটা করব। তো ওনারা ওটা নিয়ে গিয়েছিলো আমাদের ডিপ সিতে স্নর্কলিং করার জন্য, যেটা আমাদের পার হেড 1800 টাকা করে পড়েছিল। এবং এইখানের কোরাল রিফটা খুবই সুন্দর, তো প্রচুর কোরাল দেখা যাবে, এবং এটা একদমই সেফ, পুরো মানে ওয়াটারের ওপর ফ্লোট করে করেই দেখতে হয়। এবং যে মাস্কটা আমাদের দেখুন ভিডিও তো দেখা যাচ্ছে, এই মাস্কটা ম্যাগনিফাইং গ্লাস লাগানো আছে এই মাস্কের মধ্যে। তো একদম ওই নিচের কোরালগুলো খুব বড় বড় এবং পরিষ্কার, নিচের কোরালগুলো খুব সুন্দর দেখা গিয়েছিল। আমাদের দুজনের সাথে আরও দুজন গাইড ছিল, মানে যারা আমাদের নিয়ে যাচ্ছিল, এবং একটি ফটোগ্রাফার ছিল। তো টোটাল দুজনের সাথে কিন্তু 3 জন আপনার সাথে যাচ্ছে। তো অনেকেই ভাববেন যে এলিফ্যান্ট বিচের নাম এলিফ্যান্ট হলো কেন। ব্রিটিশরা এখানে বেশ কিছু হাতি এনেছিল এবং হাতিদের দিয়ে কাঠ বওয়ানো এবং বিভিন্ন কাজ করাতো, তো সেই থেকেই এখানে এলিফ্যান্ট বিচ বলে এটার নামকরণ হয়। এবং পরবর্তীকালে আমাদের সরকার এখান থেকে হাতিগুলোকে সরিয়ে নিয়ে যায় এবং এটাকে একটা সেফ পর্যটন কেন্দ্র হিসেবে চিহ্নিত করে।
এইখানেই কিন্তু এই আন্দামান নিকোবরের সবথেকে বেশি যে ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো, বিভিন্ন রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস কিন্তু এইখানেই হয়। এরপর আমরা যে ওয়াটার অ্যাক্টিভিটিসটা করেছিলাম সেটা সি ওয়াক, যেটা আমাদের ওই এলিফ্যান্ট বিচ থেকেই আবার কিছুটা 5 মিনিটের দূরত্বে একটা বোটে করে সেফ জায়গায় নিয়ে গেছিলো, এবং যেখানে এই হেলমেটের মতন জিনিসটা পরিয়ে আমাদের ডাইভার একজন সাথে ছিল। তো তিনি জলের নিচে, সমুদ্রের নিচে যেখানে আর কি ফ্লোরে ওয়াকিং করিয়েছিল এবং বিভিন্ন রকম কোরাল লাইফ, মাছ, বিভিন্ন কিছু দেখিয়েছিল। তো এই অ্যাক্টিভিটিটা করতে আমাদের খরচ পড়েছিল 3500 টাকা পার হেড। সমুদ্রের নিচে মাছেদের সাথে হাঁটা এই অভিজ্ঞতা বলে প্রকাশ করা সম্ভব নয়, স্মৃতির পাতায় লিখে রাখলাম সারা জীবনের জন্য। অ্যাক্টিভিটিস করার পর ওনারা বোটে করে আমাদের আবার এলিফ্যান্ট বিচে নিয়ে গেছিলো এবং আমাদের থেকে হোয়াটসঅ্যাপ একটা নাম্বার চেয়েছিল, যেখানে ওনারা সন্ধেবেলার মধ্যে এই ফটো ভিডিওগুলো শেয়ার করে দিয়েছিল। এরপর আমরা জেট স্কি করেছিলাম, যেটা পার হেড 800 টাকা করে আমাদের পড়েছিল। এরপর বোটে করে আবার মেন আইল্যান্ডে গেলাম এবং সেখান থেকে হোটেল। পরদিন সকালবেলায় খুব সুন্দর সানরাইজ উপভোগ করলাম আমাদের হোটেলেরই সমুদ্র সৈকত থেকে। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা খুব ভালো থাকবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবার আসবো নতুন একটা ভ্লগ নিয়ে আপনাদের সাথে।